হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর প্রশ্ন সংকলন পারুল প্রকাশনী এর ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নগুলো আছে, এটা আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস হুগলি এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয়, এটা ভাসনের নীতি আছে, আর্কিমিডিসের নীতি আছে, বার্নৌলির নীতি আছে, বা কোনোটি নয় আছে, এটা হবে বার্নৌলির নীতি। তারপরে কোনো বস্তুর ঘনত্ব সমান ভর বাই ক্ষেত্রফল, নাকি ভর ভাগ আয়তন, নাকি ভর ইন্টু আয়তন, নাকি আয়তন ভাগ ভর। আমরা জানি ঘনত্ব ডি সমান এম বাই ভি, অর্থাৎ এম হলো ভর এবং ভি হলো আয়তন বা ভর ভাগ আয়তন, অর্থাৎ এটা বি। কার ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? আমরা জানি কোলেডীয় দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। তাহলে এখানে দেখতে হবে কোনটা কোলেডীয় দ্রবণ আছে। NaCl কোলেডীয় দ্রবণ নয়, স্টার্চ দ্রবণ কোলেডীয় দ্রবণ, CuSO4 কোলেডীয় দ্রবণ নয়, আর চিনি দ্রবণ কোলেডীয় দ্রবণ নয়। তারপর 4 দাগে আছে উষ্ণতা বৃদ্ধিতে কোনটির দ্রাব্যতা হ্রাস পায়? তো NH4Cl KNO3 CaOH হল 2 আর NaCl। আমরা জানি কলিচুনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়, কলিচুনের সংকেত CaOH হল 2, অর্থাৎ এটা। কোনটি ক্ষারক নয়? তো এখানে OH সবার মধ্যে আছে, কিন্তু OH থাকলেও এই যৌগটা, এটা হলো ইথাইল অ্যালকোহল, এটা কিন্তু ক্ষারক নয়, বাকি সবগুলো ক্ষারক। এটা সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা, এটা কস্টিক পটাশ, এটাও ক্ষারক। এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা একটা মৃদু ক্ষারক, আর এটা হলো ইথাইল অ্যালকোহল। সুতরাং এটি কোনো ক্ষারক নয়, এটা একটা অ্যালকোহল। একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে, তাহলে লাল লিটমাসকে নীল করে, অর্থাৎ এটা ক্ষারক। তাহলে দ্রবণটির পিএইচ, তাহলে ক্ষারের পিএইচ আমরা জানি সবসময় 7-এর চেয়ে বেশি হয়, তো 1 হবে না, কারণ এটা অ্যাসিডকে বোঝায়। 4 হবে না, এটাও অ্যাসিডকে বোঝায়। 10 হতে পারে, 7 হবে না, 7 প্রসম মাধ্যম বোঝায়। তাহলে দ্রবণটির পিএইচ 10 হতে পারে, 7-এর চেয়ে বেশি। এরপরে 100 ওয়াট সমান কত এইচপি? 100 ওয়াট সমান কত এইচপি বা হর্স পাওয়ার? তো এখানে আমাদের মনে রাখতে হবে যে 1.34 এইচপি। তো আমরা জানি যে 1 এইচপি সমান 746 ওয়াট। তো এখানে যদি 1000 হয়, তো এখানে 1000 ওয়াট বলা আছে, তাহলে 746 ওয়াটে 1 এইচপি, তাহলে 1000 ওয়াটে হবে 1000 বাই 746, আর এটা ক্যালকুলেশন করলে আসে 1.34। তারপর আছে জেড সমান কার্য বাই ক্ষমতা, তাহলে জেড সমান হলো, তো আমরা জানি যে কার্য বাই ক্ষমতা, এখান থেকে যদি ক্ষমতা W ইজিক্যাল টু ক্ষমতা P ইজ ইকুয়াল টু W বাই টি, এখান থেকে পাই T সমান W বাই P, অর্থাৎ ক্ষমতা, এই কার্য বাই ক্ষমতা, এটা সমান হলো T, অর্থাৎ সময়। তাহলে এটা অ্যাকচুয়ালি সময়কে বোঝায়। তারপরে আছে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক। পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত M(T⁻²), বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি M1L0T⁻², এভাবেও লিখতে পারি। এটাও সঠিক, আবার এটাও সঠিক। তারপর আছে গ্লোবাল লবণের সংকেত হলো, গ্লোবাল লবণের সংকেত Na2SO4, 10H2O, এটা হলো গ্লোবাল লবণের সংকেত। তারপর আছে সুপার ফসফেট অফ লাইম তৈরি করতে কোন অ্যাসিড কাজে লাগে? সালফিউরিক অ্যাসিড বা H2SO4 কাজে লাগে। বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত? বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁷ মোল পার লিটার। অথবা একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। আমরা জানি ক্ষারকীয় লেড ক্লোরাইড, সংকেত PbOHCl। আর বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? আমরা জানি কৃতকার্য W ইজ ইকুয়াল টু Fs cos θ, Fs cos θ। তো এই যে F মানে ফোর্স, Fটা হচ্ছে ফোর্স, আর Sটা হচ্ছে সরণ,
কস থিটা, এই থিটা কোণকে বোঝায়। এখন আমরা জানি যে কস 90 ডিগ্রি, আমরা জানি কস 90 ডিগ্রিতে 0 হয়। তাহলে কি, তাহলে এই যে থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন কিন্তু এফএসের সাথে 0 গুণ করলে এটা 0ই হবে। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তবেই কিন্তু কৃতকার্য 0 হয়। তার কারণ হলো W সমান এফএস কস থিটা। আর সত্য বা মিথ্যা লেখো, শক্তি একটি ভেক্টর রাশি, এটা মিথ্যা, কেন কি আমরা জানি শক্তি একটি স্কেলার রাশি। তারপরে আছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন। এর উত্তরে তোমরা লিখতে পারবে, এখানে লেখা আছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন। একই কথা, যে দাঁড়ানো উচিত নয় কেন এবং বা বিপজ্জনক কেন, উত্তর কিন্তু একই হবে। এখান থেকে তোমরা দেখে নাও, তোমরা এটাই লিখবে। তারপরে আছে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি ব্যাখ্যা করো। তাহলে ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি এখানে, এটা হলো 3.2, এটা 84 পৃষ্ঠা 42 দাগ। তাহলে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি আলোচনা করো। এখানে তোমরা এখান থেকে লিখবে এ পর্যন্ত। অ্যাকচুয়ালি ভাষণ এবং নিমজ্জন, W বস্তুর ওজন এবং অপসারিত তরলের বা ওজন বা প্লবতা বল W1। যখন বস্তুর ওজন বেশি এবং প্লবতা বলের মান কম তখন বস্তুটি ভাসবে না, এটা ডুবে যাবে। যখন বস্তুর ওজন এবং প্লবতা বল পরস্পর সমান তখন বস্তুটি ভাসবে, আর বস্তুটি ভাসবে ওটা সম্পূর্ণ ডুবে ভাসবে। আর যখন বস্তুর ওজন বেশি এবং বস্তুর ওজন কম এবং প্লবতা বল বেশি তখন বস্তুটি আংশিক ডুবে থাকবে। তাহলে বস্তুটি তরলের মধ্যে আংশিক ডুবে থাকবে, অর্থাৎ খানিকটা অংশ তরলের উপরে উঠে থাকবে এবং সেই অবস্থায় ভাসবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তারপর আছে টিন্ডাল প্রভাব কি। তাহলে এখানে আছে টিন্ডাল প্রভাব কি। এখানে আমরা জানি যে কোলেডির যে দ্রবণগুলো আছে তার মধ্যে যদি আলো ফেলা হয় তাহলে আলোর যে গতিপথ সেগুলো দৃশ্যমান হয়। এটা সাধারণ দ্রবণ দেওয়া আছে চিনি দ্রবণ, আর এটা হলো কোলেডি দ্রবণ। চিনি দ্রবণের ক্ষেত্রে দৃশ্যমান হবে না, কিন্তু কোলেডি দ্রবণের ক্ষেত্রে যে কণাগুলো আছে সেগুলো দেখা যাবে, কারণ এই যে এই লাইটকে প্রতিফলিত করবে বা এই লাইটগুলো দ্বারা আলোকিত হয়ে যাবে সেই কণাগুলো। তো এখানে লেখা আছে কোলেডি দ্রবণের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলেডির মধ্যে দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাটিকে টিন্ডাল প্রভাব বলা হয়। এখানে দুটো দ্রবণ দেওয়া আছে, একটা চিনির দ্রবণ অর্থাৎ এটা প্রকৃত দ্রবণ, এটা কোলেডীয় দ্রবণ। দেখা যাচ্ছে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আলোর কোনো চেঞ্জ হচ্ছে না, বাট কোলেডীয় দ্রবণের ক্ষেত্রে কণাগুলো আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে, ফলে যে কণাগুলো আলোর দৃশ্যমান হবে বা দেখা যাবে। তারপরে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে, একটি ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ লেখো। তাহলে ক্ষারকীয় অক্সাইড এখান থেকে লিখবে, এখান থেকে পর্যন্ত। আর উদাহরণ তোমার এখানে দেখে নাও, এখানে উদাহরণ আছে, ভিডিওটি স্টপ করে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। তারপরে আছে গাঢ় NaOH দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ গাঢ় NaOH দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ ফোটালে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। তো আমরা জানি যে গাঢ় NaOH দ্রবণ অ্যালুমিনিয়াম চূর্ণ সহ ফোটালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি হয়। গুছিয়ে লেখার ক্ষেত্রে এখান থেকে এ পর্যন্ত লিখবে, এখানে বিক্রিয়াটাও কিন্তু লিখতে হবে। আচ্ছা, তারপরে আছে একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ 10 মিটার হলো, কৃতকার্যের মান কত। আমরা জানি W সমান Fs, F হলো প্রযুক্ত বল এবং S হলো সরণ। এখানে প্রযুক্ত বল F দেওয়া আছে 60 নিউটন, তাহলে 60 বসালাম এবং S সরণ বলা আছে 10 মিটার, তাহলে 60 এবং 10 গুণ করতে হবে। আর যেহেতু কার্যের একক জুল SI পদ্ধতিতে, এটাও SI পদ্ধতিতে আছে প্রযুক্ত বল এবং সরণও SI পদ্ধতিতে আছে, তাহলে কৃতকার্যের একক ও SI পদ্ধতিতে জুল বসাতে হবে। আর 60 এবং 10 গুণ করলে 600 জুল। ইয়াং গুণাঙ্ক কি, ইয়াং গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাহলে ইয়াং গুণাঙ্ক কাকে বলে এটা এখান থেকে এ পর্যন্ত লিখবে। আর ইয়াং গুণাঙ্কের রাশিমালা
এখানে প্রতিষ্ঠা করা আছে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তারপরে আছে 3 ডিগ্রি সি উষ্ণতায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব্যতা 40, এই দ্রবণে এই উষ্ণতায় 30 গ্রাম লবণের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি 30 গ্রাম লবণের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রয়োজনীয় জলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আচ্ছা উষ্ণতাটা এখন আর মনে না রাখলেও চলবে, কোনো দ্রবণের দ্রাব্যতা 40, তার মানে কি 40 মানে হলো যে 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রাব্য 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে দ্রাব্য থাকবে 40 গ্রাম, তাহলে 30 গ্রাম লবণ আছে, তাহলে 40 গ্রাম যদি 40 গ্রামের জন্য 100 গ্রাম যদি দ্রাবক প্রয়োজন হয়, 30 গ্রামের জন্য কত দ্রাবক প্রয়োজন হবে সেটা বলতে হবে। তো এখানে লেখা আছে, এখানে সেটাই লিখেছি, 40 গ্রাম লবণের জন্য জল প্রয়োজন 100 গ্রাম, 30 গ্রাম এর জন্য জল প্রয়োজন 100 × 30/40, আর কাটাকুটি করে এটা হলো 75 গ্রাম। এটা আমরা জাস্ট ঐকিক নিয়মে করেছি, বুঝতে না পারলে এখানে বিশদে করছি। দেখো 40 গ্রাম লবণের জন্য জল প্রয়োজন সমান 100 গ্রাম, 1 গ্রাম লবণের জন্য জল প্রয়োজন সমান 100/40 গ্রাম হবে, আর 30 গ্রাম লবণের জন্য জল প্রয়োজন সমান 100 × 30, তাকে ভাগ করতে হবে 40 দিয়ে, 0 0 কেটে দিলাম, 4 25 100, তাহলে 25 × 3 গ্রাম সমান 75 গ্রাম, তাহলে 75 গ্রাম জলের প্রয়োজন। তারপর আছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এর কারণ উল্লেখ করো। তাহলে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি সংজ্ঞার জন্য তোমরা এখান থেকে এই পর্যন্ত লেখো, আর এর কারণ, অ্যাসিড বৃষ্টি হয় কেন ব্যাখ্যা করো, অর্থাৎ এটা হলো অ্যাসিড বৃষ্টির কারণ। তো এখানে অনেকগুলো কারণ আছে, তোমরা যে কোনো একটা কারণ লিখতে পারো, এখান থেকে এ পর্যন্ত লিখতে পারো। এটা 2 নম্বর থাকলে এতটুকু লিখতে হবে, বাট 2 এর বেশি থাকলে তখন বাকি কারণগুলো লিখতে হবে। এখানে দেখো 1 এ আছে প্রাকৃতিক কারণ, আর 2 এ আছে মনুষ্য সৃষ্ট কারণ। তারপর আছে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে, এর জন্য 2 নম্বর দেওয়া আছে। তো দেখো নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলয় পরীক্ষাটা সংক্ষেপে বর্ণনা করো, বা নাইট্রিক অ্যাসিড কীভাবে শনাক্ত করবে, একই উত্তর এখান থেকে লিখতে হবে। এখানে এই পর্যন্ত, এবং এই রাসায়নিক বিক্রিয়াগুলো দিতে হবে, এটা লিখলাম, প্লাস এগুলো লিখলাম, কিন্তু এই ছবিটা না আঁকলেও চলবে। তারপরে আছে, আচ্ছা এসআইতে কার্যের পরম একক, আমরা জানি এসআইতে কার্যের পরম একক আর্গ এবং জুল। কোনো বস্তুর ভর এম, ভরবেগ পি এবং গতিশক্তি ই হলে প্রমাণ করো ই সমান √2mE। তাহলে এটা আমি এখানে করেছি, দেখো এখানে পি, অর্থাৎ পি বলতে এখানে ভরবেগ বোঝায় mv, যেখানে m বস্তুর ভর আর ভি হচ্ছে বেগ, আর ই সমান গতিশক্তি 12mv²। তাহলে যদি পি স্কোয়ার করা হয় তাহলে m²v² হবে, p² সমান m²v², কারণ আমি এটা আনবো সেই জন্য স্কোয়ার করলাম। এখন আমাকে এখানে ই আনতে হবে, তাহলে 12mv² নিয়ে আসার চেষ্টা করব। 12mv² নিয়ে আসতে গেলে p² এবং m²v² একে 2m দিয়ে ভাগ করলাম, তাহলে এদিকে 2m দিয়ে ভাগ করেছি, এর নিচেও 2m লিখেছি। এখন কাটাকুটি করলে একটা করে m কাটছে, m কাটছে, তাহলে থাকছে নিচে 2, অর্থাৎ 1 2 mv² থাকছে, আর এটা হলো ই। তাহলে কি হলো, p²/2m সমান ই,
বজ্রগুণ করলে পাই পি স্কোয়ার সমান 2m/e, তাহলে পি সমান পাই √2m/e, তাহলে পি সমান √2m/e, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আছে গতিশক্তি কাকে বলে। তাহলে গতিশক্তি কাকে বলে তোমরা এখানে পাবে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। আর তারপরে আছে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির গতিশক্তি কত। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সূত্র, 1/2 বসালাম, এম এর মান 2 কেজি বলা আছে এখানে, 2 বসালাম, আর ভি এর মান 10 বলা আছে, তাহলে 10 স্কোয়ার। আর যে তাহলে এখানে দেখো, এখানে 2 2 কেটে দিচ্ছি, তাহলে 10 10 কে 100 হলো। আর যেহেতু এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে, এটাও এসআই পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে শক্তির একক এসআই পদ্ধতিতে আমরা জানি জুল, সেই জন্য জুল বসালাম, অর্থাৎ গতিশক্তি হবে 100 জুল। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে। বাল্বটি যদি 5 মিনিট জ্বলে তাহলে বাল্বটি কি পরিমাণ কাজ করবে। তো আমরা জানি যে শক্তি সমান কার্য, শক্তি যা কার্য তাই কী পরিমাণ কাজ করবে এটা ওখানে প্রশ্নে আছে। তাহলে কার্য সেটা হলো শক্তি, আর শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়। তাহলে ক্ষমতা দেওয়া আছে 60 আর সময় দেওয়া আছে 5 মিনিট, তো মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো ক্ষমতা, আর এই দুটো মিলে হলো সময়। ক্ষমতা আর সময় গুণ করে আমরা পাচ্ছি 1800, এটা 1800 জুল। যেহেতু 1000, আচ্ছা এখানে 1800 জুল না, এটা 18000 জুল, তাহলে হাজারকে আমরা কে বলি, তাহলে 18000 জুল বা 18 কেজে, কিলোজুল, 18 কিলোজুল, 18000 জুল বা 18 কিলোজুল। তাহলে এটা হয়ে গেল। এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।